ঈদ মোবারক। আমি মীর আহসান আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যে প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনি কেমন আছেন? একই সঙ্গে ঈদ মোবারক। জি, আমি ভালো আছি। ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নাহরিন ইসলাম খান। কেমন আছেন ডক্টর নাহরিন? ঈদ মোবারক। ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনি এবং মাসুদ কামাল ভাই এই রাতে আমাদেরকে সময় দিয়েছেন। আর এছাড়াও এই আলোচনায় নানান সময় একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন মতামত আর বিশ্লেষণ। আজ প্রধান খবর হিসেবে যে বিষয়টি বা যে খবরটিকে আমরা নির্বাচন করেছি, সেখানে বলা হচ্ছে এবারও কোরবানি পশুর চামড়ার ব্যাপক দরপতন ঘটেছে। সরকারের বেঁধে দেয়া দামের অর্ধেকও পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা। একই অভিযোগ এতিমখানা সংশ্লিষ্টদের। আড়তের ব্যবসায়ীরা অবশ্য দায় চাপাচ্ছেন লবণ ও কেমিক্যালের বাড়তি দামের ওপর। অন্যদিকে চামড়া প্রক্রিয়াজাতকারীদের সংগঠন ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে সঠিকভাবে সংরক্ষিত চামড়ার যথাযথ মূল্য দেয়া হয়। এই বিষয়ে একটি প্রতিবেদন আছে, চলুন প্রতিবেদনটি দেখে আসি। শহরে ঘুরে ঘুরে কেনা কাঁচা চামড়া ৩ জায়গায় নামিয়েও কাঙ্ক্ষিত দাম না পেয়ে মাথায় হাত রাজধানীর শেরেবাংলা নগরের মৌসুমি ব্যবসায়ী ফয়সালের। চামড়া কিনছি আর কি গড়ে 700-800 করে, ঠিক আছে, এইখানে আসি 550, 500, 600। ফয়সালের মতো একই দশা রাজধানীতে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের। সায়েন্স ল্যাব থেকে লালবাগের পোস্তা, কোথাও ঘুরে কেনা দামে চামড়া বিক্রি করতে না পারার অভিযোগ তাদের। গতবার বিক্রি করছে দুইটা প্রায় 1600 টাকার মতো, কিন্তু এবার আর রেট ওরকম দিচ্ছে না। এবার দিচ্ছে 1200 টাকা। মহালয় 600-700 করে কিনা, এইদিকে আর 400 করে। চামড়া সংরক্ষণে এবারও বিভিন্ন মাদ্রাসায় বরাদ্দ দেওয়া হয়েছে 20 কোটি টাকার লবণ, কিন্তু পোস্তায় চামড়া বিক্রি করতে আসা মাদ্রাসার লোকজন বলছে তারা কোনো টাকা পায়নি। আমরা লবণ টবণ পাইনি, আমাদের লবণ যায় নাই, তো আমার মাদ্রাসা যায়নি, এটা নিশ্চিত আমি জানি। গত বছরের তুলনায় সরকারিভাবে চামড়ার দাম বর্গফুটে 2 টাকা বাড়লেও তারা মৌসুমি ব্যবসায়ীদের কম দিচ্ছেন কেন জানতে চাইলে বলেন কাঁচা চামড়া সংরক্ষণে খরচ বেশি। লবণ সরকার আমাদেরকে না দিয়ে সরকার লবণটা দিচ্ছে মাদ্রাসাকে, মাদ্রাসা থেকে চামড়া কিনে। মালের দাম কম হওয়ার কারণ হলো কেমিক্যালের দাম বেশি, লবণের দাম বেশি, খলিফার মজুরি বেশি। সরকার তো ভালো মানের চামড়ার নাম লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে, কাঁচামালের দাম তো নির্ধারণ সরকার করে না। এদিকে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের দাবি চামড়া সংগ্রহ ও সংরক্ষণে নষ্ট হয় প্রায় 30%। সঠিকভাবে সংরক্ষণ করা চামড়ার নির্ধারিত দাম পরিশোধ করেন তারা। চামড়াটাকে একটা যথাসময়ে হয় লবণ দেন, আর নাহলে দ্রুত সেল করে দেন। লবণ দিলে আপনি 2 মাসের জন্য বার্গেনিং পাওয়ার বেড়ে যাবে আপনার, আপনি মালটাকে যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করতে পারবেন। ট্যানারি মালিকরা এবছর 75 থেকে 80 লাখ পিস কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, মাসুদ কামালকে দিয়ে বরং আলোচনাটা শুরু করি। মাসুদ কামাল, ধরেন আমাদের তো মূল আলোচ্য বিষয় আমরা ধরেছি আজকে প্রধান, যেটি চামড়ার দাম নিয়ে, বা প্রত্যেক বছরই আসলে আমি এখন পর্যন্ত বুঝতে পারি না এটা রহস্যটা কি আসলে। নিশ্চয়ই এটা বিশ্লেষণ করবো, তবে ছোট্ট করে একটু যদি ঈদ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে নিই, যে এবারে ঈদটা কি কোনো বিশেষ কিছু হলো নাকি আপনার, নাকি বরাবরের মতো একটা ঈদ গেল? বিশেষ কি হবে, মানে বরাবর যা হয় তাই তো, আমি নতুন কিছু পাইনি। তবে একটা মনের শান্তি ছিল, মানে আমরা এবার একটা গণতান্ত্রিক সরকারের অধীনে, মানে ওই সময় শাসনামলে ঈদটা করছি, এটা একটা মনের শান্তি। আগে যেমন একটা অগণতান্ত্রিক সরকার ছিল, জোর করে চেপে থাকা সরকার ছিল, তারপর একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, অনেকদিন পর একটা নির্বাচিত সরকারের শাসনামল ঈদ করছি, এটা একটা মনের শান্তি, কিছু না। কিন্তু বাদ বাকি বাস্তবতা, বাদ বাকি সব আগের মতোই। আর আমার এক বন্ধু আজকে আমাকে বলতেছিলেন, উনি ঈদ করতে গিয়েছিলেন পাবনার বেড়া, যেখানে মতিউর রহমান নিজামী এলাকা যেটা। তো উনি ঈদের আগের দিন 26 তারিখে গিয়েছেন। তো ওনার ওখানে পৌঁছতে সময় লাগছে ওনার 18 ঘন্টা। তো উনি এটা বললেন, এখান থেকে বেড়াতে যদি 18 ঘন্টা লাগে তাহলে তো অবস্থা খারাপ। কারণ এটা আপনার যমুনা সেতুটা পার হওয়ার পরেই কিন্তু আর বেশি দূর নাই, কিন্তু যমুনা পর্যন্ত যেতে ওনাদের অবস্থা খারাপ হয়ে গেছে। চন্দ্রা পর্যন্ত যেতে নাকি লাগছে ওদের 7 ঘন্টার মতো। তো এই যানজট তো থাকা উচিত না, পথে পথে ভোগান্তি তো আছেই।
এটা কেন হলো এটা ও বললো যে আমি ও নিজে গাড়ি চালাই গেছে, ও বলেছে আমি ও নিজে সাংবাদিক, এবং সে বলতেছে যে কেন হলো আমি নিজেও বুঝতে পারলাম না। এবং এটা ওনার বক্তব্য হলো যে এখানে বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে থামিয়ে যারা যাত্রী ওঠাচ্ছিল আর কি, তখন একটা জায়গায় যদি যাত্রী ওঠায় দাঁড়ায় দাঁড়িয়ে পেছনে কিন্তু লম্বা জ্যাম হয়ে যায়, অনেক গাড়ি ভিড় থাকে তো জ্যাম হয়ে যায়। এগুলো তো পুলিশকে থামাতে হবে, পুলিশকে বলতে হবে তুমি এখানে থামাতে পারবা না, অথবা তুমি চলে যাও। তো পুলিশ নাকি খুব ভালো ভূমিকা পালন করেনি। তো এটাও কিন্তু আসলে নতুন কিছু না, এটাও আগেও এগুলি চলতো, তবে এবার এইগুলো হবে এই ধারণাটা ছিল না, প্রত্যাশা ছিল একটু ভালো হবে, কিন্তু সেটা হয়নি। তাহলে ডক্টর নাহারিন একটু ওনার ইটটা কেমন গেল, বা ওনার কাছে কোনো বিশেষ কিছু ধরা দিল কিনা? যেটা মাসুদ কামাল বলছিলেন যে পথে পথে ভোগান্তির যে চিত্র চিরচেনা সেটা তো থাকলোই, একই সঙ্গে আপনি যদি গত কয়েক দিনের পথে পথে হতাহতের চিত্র দেখেন সেটাও একদম আশাব্যঞ্জক কিছু না। রাইট, আজকেও বেশ অ্যাক্সিডেন্ট হলো। শুধুমাত্র এই গণতান্ত্রিক একটা সরকারের মধ্যে আছে এই তৃপ্তির ঢেকুরটুকুই কি থাকলো কিনা? না, মাসুদ কামাল ভাই যেরকম বললেন যে মনের শান্তি, আসলে একটা মানব জীবনে মনের শান্তি খুব গুরুত্বপূর্ণ। মনের শান্তির সাথে মানসিক শান্তি জড়িত, মাথার শান্তি জড়িত, হৃদয়ের শান্তি জড়িত। সো ওই জায়গা চিন্তা করলে মাসুদ কামাল ভাই যদি ভালো থাকেন তাহলে ধরে নিতে হবে আমরা সবাই ভালো আছি, মনে যেহেতু না শান্তি আছে। ওকে, পথে পথে যে লোকগুলো ভোগান্তিতে পড়েছে তাদের মনের শান্তি কতটুকু থাকলো সেটাই কথা। কিন্তু ওই যে কামাল ভাইকে তো আমরা একটা আইডল হিসেবে জানি, হ্যাঁ উনি আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, তো উনি হচ্ছে রিফ্লেকশন অফ দি সোসাইটি। সো কামাল ভাই ভালো আছেন, তার মানে মনের শান্তি প্রায় অনেক মানুষের আছে। এখন ভোগান্তি, আপনাকে একটা জিনিস ভুলে গেলে চলবে না যে পৃথিবীতে আমার ধারণা আর কোনো শহর নাই যেটা উৎসবকে কেন্দ্র করে এত মানুষ বাইরে চলে যায়। পৃথিবীর কোন শহর আছে বলে আমার ধারণা না। আর এই যাওয়াটা নতুন কিছু না, এটা নতুন কিছু না, এবং এরকম শহরও নাই। দিস ইজ ভেরি এক্সেপশনাল। সো প্রতি বছর আমরা আসলে এই ঘটনাগুলো দেখি, এবং প্রতি বছর আমরা জানি কি কারণে হয়। হ্যাঁ, প্রতি বছর আমরা জানি কি কারণে হয়। আপনি কালকে দেখেছেন, কিন্তু আমরা জানি না কি মানে এটা সমাধান করতে হয়। সমাধান করাটা হয়তো আমরা জানি, কিন্তু হয় কি যে আপনি কখনোই, যেমন ধরেন এই কথাগুলো আমরা সব জায়গাতে বলেন যে প্রধানমন্ত্রী হয়তো একা চেষ্টা করছেন, আশেপাশে কি হচ্ছে। তো তারপর আপনি দেখেছেন যে সড়ক মন্ত্রী উনি অনেক জায়গাতে খোঁজ খবর করছেন, যাচ্ছেন। আমরা কালকে টেলিভিশনে দেখেছি উনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন কোথাও তেমন বেশি মূল্যে টিকিট বিক্রি হয়নি, উনি এরকম বলছেন। আসলে যখন বিশ্বাসটা তো হয়েছে কি, যখন সরকারের কেউ সামনে এসে বলবে আপনাকে তো বিশ্বাস করতে হবে, নাহলে ওই যে মনের শান্তি নষ্ট হয়ে যাবে। তো আমি চাই যে বিশ্বাস করা বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না দেখেই কিন্তু এখানে বসে আমরা এইসব কথা বলতে পারি। বাধ্যতামূলক না, এবং এই সরকার সেটাকে বাধ্যতামূলক করবে না সেটা আমি বিশ্বাস করি। গত 17 বছর হয়তো বাধ্যতামূলক ছিল, কিন্তু তারপরও আমার মনে হয় যে একটা সিস্টেমেটিক জায়গা, যেমন কামাল ভাই পয়েন্টলি বলেছেন, রাইটলি বলেছেন যে মানুষকে রাস্তায় থামিয়ে থামিয়ে লোক তোলা হয়। এটা কিন্তু আমাদের পুরো ট্রাফিক ব্যবস্থার একটা সবচেয়ে বড় ত্রুটি। এটা যে শুধু ঈদের সময় তা না, আপনি ঢাকা শহরে মাঝে মাঝে রাস্তায় ভাবি যে প্রত্যেকটা গাড়ি যদি লেইনে চলে, বা মানে বাসগুলোর দেখবেন যে মোটামুটি ঘাট তারা বলে একটা শব্দ আছে না, তারা সবসময় বাঁকা থাকে, তারা কখনোই সোজা চলে না। সো এটাকেই যদি আপনি একটু এনশিওর করতে পারেন তাহলে আপনি দেখবেন যে মানে আমার ধারণা জাস্ট 30% যানজট ঢাকা থেকে চলে যাবে। এরপরে আপনি দেখেছেন গত সময়গুলোতে ট্রাফিক সিগন্যালিং এর নাম করে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, হ্যাঁ, কিন্তু ভুল সিগন্যালিং হয়েছে, ইউ টার্নটা ভুল হয়েছে, এরকম অনেক কিছু। আপনি যে ড্রাইভারের কথা বললেন, ওর ঘাট তো সহজে সোজা হবে না, কিন্তু কাউকে না কাউকে তো ওর ঘাটটা সোজা করে দিতে হবে, চেষ্টা করতে হবে। এবং আমাদেরকে ওই জায়গাটাতে শক্ত হতে হবে যে আপনি আইন শৃঙ্খলার দায়িত্বে যারা থাকেন, আমরা সবাই জানি যে ট্রাফিকের বিষয়গুলো এমন হয়ে গিয়েছিল যে কিছু ঘুষ দিলেই আপনি ছাড়া পেতে পারেন। সো কিছু জায়গাতে, যেমন বিদেশে যেমন আছে যে আপনি 3 বার যদি টিকিট খান আপনার লাইসেন্সটাই বাতিল হয়ে যাবে, কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না যে আমরা সেই দেশে থাকি যে দেশে একসময় যোগাযোগ মন্ত্রী বলেছিলেন যে গরু এবং ছাগলের পার্থক্য বুঝতে পারলে আপনি গাড়ির লাইসেন্স পেতে পারেন। এবং এটা কিন্তু রিয়ালিটি, আমরা জানি যে গাড়ির লাইসেন্স পাওয়া বাংলাদেশে কতটা সহজ, তাই না? তো তাহলে হচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার এসছে, তার 3 মাস গেছে, 100 দিন গেল। আমি আশা করব যে এই জায়গাগুলোতে তাদেরকে রিলি নজর দিতে হবে। নিশ্চয়ই। মাসুদ কামাল, আমরা এখন চামড়ার প্রসঙ্গে যাই। এই চামড়ার রহস্যটা কি আসলে আমি ধরতে পারিনি, আপনি ধরতে পারেন? কারণ মানে প্রত্যেক বছর এই ঘটনা ঘটে, এই অভিযোগের চিত্র এখন যা দেখলেন, এর আগেও দেখেছেন নিশ্চয়, অন্ততপক্ষে বেশ কয়েকবার দেখেছেন। আপনি ধরতে পারেন না, আমি কেমন ধরতে পারবো? তো বিষয়টা হলো কি, আমি আমার অভিজ্ঞতার কথা বলি। আমরা যখন ছোট ছিলাম, আমার স্পষ্ট মনে আছে যে গরুর দাম, ছাগলের দাম যাই হতো না কেন, চামড়া নেওয়ার জন্য না মাদ্রাসার লোকজন দাঁড়াই থাকতো।
এবং চামড়া একটা ফ্যাক্টর ছিল কিন্তু রাইট। চামড়ার দামটা এতই আনুপাতিক হারে গরুর দামের সঙ্গে অনুপাত করলে চামড়ার দামটা এতই বেশি ছিল যে চামড়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এখানে একটা। এবং আমার স্পষ্ট মনে আছে তখনও, মানে অনেক আগে, ধর আমি ইউনিভার্সিটিতে পড়ি না, তখনও একটা চামড়া 600-700 টাকা বিক্রি হতো। তখনও যখন একটা গরুর দাম ছিল 20,000 টাকা, 25,000 টাকা, 20,000-25,000 টাকা বড় গরু পাওয়া যেত, কিন্তু তখনও চামড়ার দাম ছিল 600-700 টাকা। আর এখন 2 লাখ 3 লাখ টাকা গরুর চামড়ার দাম হয় 600-700 টাকা। রাইট। তো চামড়া দিয়ে কি হয়? চামড়া দিয়ে তো চামড়াজাত পণ্যই উৎপাদিত হয় না। তো সেই পণ্যর কিন্তু দাম কমে নাই। যে স্যান্ডেল আমরা আগে কিনতাম তার দাম কিন্তু ওই স্যান্ডেল কিন্তু আরো অনেক দাম। রাইট। এবং অরিজিনাল চামড়া স্যান্ডেল পাওয়া যায় না, আর্টিফিশিয়াল চামড়াটা আমরা কে কি দেয়। তার মানে চামড়ার জাত পণ্যর দাম বাড়ছে কিন্তু কাঁচা চামড়ার দাম কমছে। এই হিসাবটা ভাই আমি মিলাইতেই পারি না। মানে এটা যে কেন কমে, তারা বলে লবণ, হ্যাঁ লবণের দাম একটু বাড়ছে, অস্বীকার করি না। তো লবণের দাম বাড়ছে, লবণের দাম কত বাড়ছে? রাইট। লবণের দাম আপনি একটা চামড়ার জন্য যতটুকু লবণ আপনি দেবেন, তখন 5 কেজি লবণ আপনার লাগবে। 5 কেজি লবণের দাম কত? আর এটার জন্য তো আপনার 1000 একটা 100 নামে আসতে পারে না। আমার তো হিসাবে এখন চামড়ার দাম বেশি হওয়া উচিত, কিন্তু কেন হয় না এটা আমার কাছে না ভাই এখন পর্যন্ত ক্লিয়ার না। আপনি যদি দেখেন এই প্রতিবেদনে একজন সম্ভবত চামড়ার ব্যবসায়ী তিনি বলছিলেন যে সরকার চামড়া যেটা দাম নির্ধারণ করে দেয় যেটা লবণযুক্ত চামড়া, কিন্তু মার্কেটটা ফ্ল্যাকচুয়েট হয় কিন্তু কাঁচা চামড়ার। সেই জায়গায় আসলে দাম নির্ধারণের কোনো জটিলতা কি আছে? আমি জানি না, কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সাথে এই আলোচনায় আফতাব খান এসে যোগ দেবেন। তিনি বাংলাদেশ হাইড অ্যান্ড স্ক্রিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। তিনি আমাদের সাথে আছেন, সম্ভবত তিনি আমাদের সাথে আছেন। তার কাছে একটু বরং আমরা এটা স্পষ্ট হওয়ার চেষ্টা করি। জনাব আফতাব খান, আমাকে একটু নিশ্চয়ই বলবেন কি কারণ আসলে এই যে, আপনি তো নিজেও মনে হয় সাক্ষী আছেন যে প্লিজ সবকিছুর দাম আপনি করতে পারেন, আপনি করতে পারেন মাসুদ কামাল। আপনি এখানে জানতে আমার মানে সরল প্রশ্ন একটা, যে পৃথিবীর সবকিছুর দাম বাড়তেছে, খালি চামড়ার দাম বাড়ে না কেন? এর কারণটা কি? জি ধন্যবাদ, ঈদ মোবারক সবাইকে। পৃথিবীতে সবকিছুর দাম বাড়ে আর চামড়ার দামটি কমে, এটার সাথে আমি আপনাদের সাথে একমত। কিন্তু আমাদের নানামুখী বিভিন্ন সমস্যা, আমাদের যদি আমরা প্রথম থেকে ধরি যে ইন্টারন্যাশনাল আমাদের চামড়াটা সম্পূর্ণ আপনার এক্সপোর্ট একটা ওরিয়েন্ট ব্যবসা, সেখানে আমাদের মূল পার্টি ছিল পৃথিবীতে সবচেয়ে বড় আমাদের জন্য ইতালি, স্পেন, জাপান, কোরিয়া। কিন্তু আমাদের যে সেক্টরটা চামড়ার সেটা কমপ্লায়েন্স হয়নি, সিটিবি হয়নি, না হতে এলডব্লিউজি সার্টিফিকেট যেটা সেটা দিচ্ছে না। তো এই আমাদের দেশে অনলি চাইনিজ বায়ার গুলি আসে, তো চাইনিজ বায়ার গুলি ছাড়া আমাদের চামড়া বিক্রি হয় না, যার জন্য অনেক ব্র্যান্ডেড ট্রেনার গুলি বন্ধ হয়ে গেছে এই এলডব্লিউজি সার্টিফিকেট পাওয়ার জন্য। তা আমরা ওখান থেকে চামড়া কম হতে নাহলে আপনি যেটা বলতেছেন যে চামড়াটা 700 টাকা চামড়া আজ হইতে 20 বছর আগেও ছিল, 30 বছর আগে ছিল। আমি বলি যে আপনার 2016-17 তো এই চামড়া 3000 বিক্রি হয়েছে, 2012-তে 2400 টাকা বিক্রি হয়েছে ঢাকার চামড়া, ঠিক আছে, কিন্তু তারা বিক্রি করতে পারছে, খরিদও করতে পারছে। এখন আমাদের ইন্টারন্যাশনাল বিক্রি কম। আপনি হেমায়তপুর গেলে দেখবেন প্রত্যেকটা ট্রেনেতে চামড়ার যে রাখার জায়গা সেখানে ভরে গেছে, তারা অস্থায়ী ভাবে ত্রিপল দিয়ে ঢেকে ঢেকে রাখতেছে, এক্সপোর্ট হচ্ছে না। শুধু চাইনিজ পার্টি, পৃথিবীতে সবচেয়ে দাম কম চাইনিজদের, তারা আবার নন কমপ্লায়েন্ট চামড়াটা তারা নিয়ে যায়, ওদের ছাড়া আমাদের আর কোনো বায়ার নাই। আর বাংলাদেশে চামড়াটা আমরা নির্ভরশীল ছিলাম, আমাদের সবচেয়ে পার্টি ছিল ইতালি, পাশাপাশি স্পেন ছিল। এই কারণে আমাদের চামড়াটা ডে বাই ডে কমে যাচ্ছে। না আমি আরেকটা প্রশ্ন করি প্লিজ। তো পৃথিবীতে একমাত্র চীনের বায়ার আছে, আর কোনো বায়ার আমাদের এখানে আসে না কেন, অথবা আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি না কেন? সরি আমি একটু ক্লিয়ার হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে চীন ছাড়া অন্য কোনো দেশের ক্রেতা আমরা পাই না কেন? তারা আমাদের এখানে কেন আসে না? আমাদের চামড়ার মান কি খারাপ?
এই আমাদের কোয়ালিটি পার্শ্ববর্তী দেশের ভারতের চেয়ে আমাদের চামড়ার গুণগত মান ভালো, পার্শ্ববর্তী যে কোনো দেশের চেয়ে। আমাদের সারাটা জীবনে এই চামড়ার গুণগত মান ভালো ছিল, এখনো ভালো আছে, ইন্টারন্যাশনাল চাহিদা ছিল। কিন্তু আপনার গার্মেন্টস 100% কমপ্লায়েন্স হয়ে আছে, ডাইং ফ্যাক্টরি 100% কমপ্লায়েন্স, কিন্তু টেনারিটা কমপ্লায়েন্স হয়নি। তো কমপ্লায়েন্স না হলে এই পার্টিগুলো আসবে না, নাহলে তারা স্বেচ্ছায় আসবে। ইতালি সারাটা জীবন ইতালি আমাদের টেনে নিয়ে গেছে, ইতালি, কোরিয়া, জাপান, তো এরা এখন আসবে না। যে পর্যন্ত কমপ্লায়েন্স না হবে তখন এখানে আসবে না। তা আমাদের চামড়াটা শুধু নির্ভরশীল চায়না, তারা একত্রিতে মিলে, তারা সবাই মিলে তারা দামটা আমাদের কম দিচ্ছে। আফতাব খান, আর একটু যদি ছোট্ট করে যোগ করে দেই, ধরেন মাসুদ কামাল যেমন বলছিলেন যে শুধুমাত্র কি চায়নায় আর পৃথিবীতে অন্য কোনো বায়ার নেই কিনা, আমরা যখন আমাদের প্রতিবেদকদের কাছ থেকে শুনতে পাই তারা দু ধরনের বক্তব্য দেন। এখানে কি কোনো সিন্ডিকেট আছে, যে সিন্ডিকেট আসলে চায়না ছাড়া অন্য কাউকে এখানে এন্ট্রি নিতে দেয় না? একই সঙ্গে এটাও একটু বলবেন নিশ্চয় যে ধরেন ট্যানারির মালিকরা কি কোনো ধরনের ইঙ্গিত দিয়ে দেয় বা কোনো ধরনের সংকেত দিয়ে দেয় যে চামড়ার দাম এর উপরে উঠবে না? এই আমাদের সাউন্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না আর কি। আমি প্রশ্নটা আবার ছোট্ট করে করি, এখানে কি কোনো সিন্ডিকেট আছে? শুধুমাত্র চায়না বাইরে আসছে, অন্য কেউ আসছে না কেন? কোনো সিন্ডিকেট কাজ করে কি না? আর এটাও আমরা খবর পাই আমাদের প্রতিবেদকদের মাঝখান থেকেই বা তাদের কথা থেকেই পাই যে ট্যানারির মালিকরা এক ধরনের দাম নির্ধারণ করে দেন বা তারা এক ধরনের সংকেত দিয়ে দেন যে দাম এর বেশি উঠবে না। সত্যতা আছে? সেটা সেই জিনিসটা তারা করে না। আমাদের কাঁচালাদের সাথে আমরা যুগ যুগ ধরে টিকে আসছি, আদি যুগের ব্যবসা। আমাদের অ্যাসোসিয়েশন 1938 সনে, তাহলে এটা যুগ যুগ ধরে কাজটা করে আসছে। যে ট্রেনের মালিকদের এই স্বভাব প্রভাব থাকতো তাহলে ইন্ডাস্ট্রি এতদিন লাস্টিং করতো না। তারা অরিজিনালি এই কাঁচা চামড়া এমন একটা ব্যবসা যে আমাদের চামড়াটা কাঁচা চামড়া সকাল থেকে নিয়ে খুব বেশি 10 থেকে 12 ঘন্টার মধ্যে মালটা খরিদ করে সম্পূর্ণ চামড়া লবণজাত করতে হয় এবং 3 মাসের মধ্যে চামড়াটা সম্পূর্ণ চামড়া ওইগুলো করতে হয়। কাজে এখানে কেউ কোনো সিন্ডিকেট করতে পারবে না। আবার সিন্ডিকেট করে কেউ বেনিফিট পায় না। বেনিফিট পাবে তারা যদি কম্পিটিশন করে, তারা যদি চায়নার থেকে বেরিয়ে যদি চামড়াটা বিভিন্ন অন্যান্য দেশে যদি বিক্রি করতে পারে তাহলে তারা বেনিফিশিয়াল হবে। এটা ছোটখাটো একটা ইন্ডাস্ট্রি না, চামড়া ইন্ডাস্ট্রিটা বিশাল একটা ইন্ডাস্ট্রি। এখানে সিন্ডিকেটের এখানে কোনো ক্ষেত্রেই কাঁচালারা সিন্ডিকেট করতে পারবে না, ট্রেন মালিকরা সিন্ডিকেট করতে পারবে না, আপনার ওই ব্যাপারীরা সিন্ডিকেট করতে পারবে না। এটা কোনো কোল্ড স্টোর নাই, কোনো কিছু নাই। এটা চামড়াটা শুধু প্রসেস আর প্রসেস। আর কোনো সময় কোনো কালো আমাদের দেশে এটা সিন্ডিকেট হয়নি। এইটা কি বলবেন যে মৌসুমী ব্যবসায়ী যাদের কথা আমরা শুনতে পাই তারাই তো বলেন যে আসলে ট্যানারির মালিকরাই আসলে দামটা নির্ধারণ করে দেয়, তারাই আসলে বাজারটা নিয়ন্ত্রণ করে, তাহলে মৌসুমী ব্যবসাটা মিথ্যা বলছেন? মৌসুমী ব্যবসায়ীরা তো আমাদের একটা পার্ট, যেহেতু আপনার মৌসুমী ব্যবসায়ীরা আমাদের জন্য বিরাট একটা পার্ট। এটা প্রত্যেক বছরই ব্যবসা করে এবং মৌসুমী ব্যবসায়ী না থাকলে এই বাংলাদেশের যে এতগুলি চামড়া প্রায় 1 কোটির কাছাকাছি হয়, এটাকে যে মূল যোগানদাতা মৌসুমী ব্যবসায়ী, তারা বছরে একবার এসে ব্যবসা করে, প্রকৃত ব্যবসায়ীদের হাতে দেয়। পাশাপাশি আমাদের প্রকৃত ব্যবসায়ীরা থাকে, ফইরারা, ব্যাপারীরা। তো মৌসুমী ব্যবসায়ী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের চামড়া সেক্টরে ক্ষতিগ্রস্ত থাকবে। কিছু কিছু মৌসুমী ব্যবসায়ী হঠাৎ এই বছর নামছে, হয়তো বুঝে না, তারা হয়তো 2-1 ক্ষতি হইতে পারে, আমি এটার সাথে আপনার একমত আছি। কিন্তু বেশিরভাগ মৌসুমী ব্যবসায়ী, কিছু কিছু মৌসুমী ব্যবসায়ী আছে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে মৌসুমী ব্যবসা করে, অন্যান্য ব্যবসা করে, বছরে একবার এসে চামড়া ব্যবসার সাথে করে। তারা ক্ষতিগ্রস্ত বেশিরভাগ ক্ষেত্রে হয় না। তারা কোনো না কোনো হয় প্রকৃত ব্যবসায়ী যারা আড়তদার, ব্যাপারী, পাইকার, ট্যানারি মালিক, বায়ার, এদের সাথে কথা বলি, তারা কাঁচা মালটা খরিদ করে এবং মৌসুমী ব্যবসায়ীরা 100 কাঁচা মাল কিনে বিক্রি করার পর আবার দৌড়ে গিয়ে 50টা নিয়ে আসে, 20টা নিয়ে আসে, এইভাবে করে তারা বেচাকেনা করতে করতে কেউ যদি রাইট 12টা 1টা 2টার পর আসে তখন তারা গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যেহেতু আমরা আপনাদের এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা বারবার বলি যে খুব দ্রুত আনবেন চামড়া, দ্রুত চামড়া, কিন্তু অন্যান্য বছর তুলনায় এবার দেখা যাচ্ছে তারা চামড়া খুব দ্রুতই আনছে, দ্রুত বিক্রি করছে আর কি।
আফতাব খান, আরেকটা জিনিস ছোট্ট কোয়েশ্চেন আমি আপনাকে বিদায় দিতে চাই। ধরেন আমরা দেখতে পাই যে সরকার নির্ধারণ করে দিচ্ছে যে ধরেন লবণযুক্ত চামড়ার দামটাই নির্ধারণ করে দেয়। এটা আসলে আমি বোঝার স্বার্থে আমি আসলে আপনার কাছে জানতে চাইছি, মানে কাঁচা চামড়ার দাম কি নির্ধারণ করার কোনো সুযোগ আছে? আর পাচারে একটা অভিযোগ শুনতে পারি আমরা, সীমান্তে চলে যায়, এটা কতটুকু সত্য? জি, কাঁচা চামড়াটা আপনার আজ হইতে 20 বছর আগে কোনো দাম নির্ধারণ করতে হয়, বা 22 বছর আগে তারা, আমরা 3টা অ্যাসোসিয়েশন ছিল, বাংলাদেশ ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইডার নিস্কেল মাছের অ্যাসোসিয়েশন। এরা মিলে এবং বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের কিছু নীতিজ্ঞ থাকতো, আমরা চামড়া নির্ধারণ করতাম ইন্টারস্থানের সাথে বিক্রি রেখে। দামটা নির্ধারণ করতো ট্রেনের মালিক, মানে যারা ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। তো সরকারও এটা করে, যেমন কোনো মার্কেটে উচ্ছৃঙ্খলতা না হয়, বিশৃঙ্খলতা না হয়, এই কারণে তারা দাম নির্ধারণ করে। এই দামটা অ্যাকচুয়ালি কোনোদিন এই দামটা নির্ধারণ করার জন্য কখনো কার ক্ষতি হয় না। যদি দামটা সরকার বেশি নির্ধারণ করে তো সবাই বুঝে ফেলে যে দামটা হয়তো বেশি, দাম আমাদের কমে কিনতে হবে। অথবা যদি কমও নির্ধারণ করে কিন্তু সবাই বুঝে ফেলে যে দামটা আর একটু বেশি বিক্রি হবে, এটা আসলে আমাদের মার্কেটে প্রভাব পড়ে না। জি, অসংখ্য ধন্যবাদ আফতাব খান আমাদের সাথে যোগ দিয়েছিলেন। এটা ডক্টর নাহারিন, আমাকে আমি একটু বুঝতে চাই, আমি জানি কতটুকু আপনি বুঝতে পেরেছেন বা আমি কতটুকু বুঝতে পেরেছি বা মাসুদ কামাল কতটুকু বুঝতে পেরেছেন, যে ধরেন প্রত্যেক বছরই এই খবরটা আমরা পাই যে মৌসুমী ব্যবসায়ীরা প্রচণ্ড পরিমাণ লস করছেন, তারপর প্রত্যেক বছর তারা এই ব্যবসায় আসে কেন? এটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি পিএইচডি করেছি লেদার ইন্ডাস্ট্রির উপর বাংলাদেশে। সো 2014 থেকে 2018 সাল পর্যন্ত আমার বহু সময় কেটেছে হাজারীবাগে। ভাই যে কথাগুলো বলছিলেন, সিন্ডিকেট নাই, এই যে উনি কিন্তু লাস্টে একটা কথা বলেছেন, এই কথাটি আপনি শুনেছেন কিনা, যে সরকার যে দামই নির্ধারণ করুক না কেন উনারা বুঝে যান যে কোনটা বেশি অথবা কোনটা কম। তার মানে হচ্ছে দাম কমপ্লিটলি উনাদের হাতে থাকে। এবং আরেকটা যেটা হচ্ছে যে পাচার হওয়া, এরপরে উনি যেটা বললেন যে এই মৌসুমী ব্যবসায়ীদের কথা, পুরোটা লেদার ইন্ডাস্ট্রিতে একটা সাপ্লাই চেন আছে। এই সাপ্লাই চেনের মধ্যে যাচনদার বলে একজন আছেন, যারা চামড়া এদিক ওদিক করেন, আনা নেয়া করেন। তো এই সব জায়গাগুলোতে যেটা হয় কি, বিশাল একটা সিন্ডিকেট এখানে কাজ করে। আমি যখন পিএইচডি করেছি তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে লেদার ইন্ডাস্ট্রিটা এত ইন্টারেস্টিং একটা ইন্ডাস্ট্রি, আপনি এটার ভেতরে না গেলে ভাবতেই পারবে না। ওনাদের কিন্তু বেশিরভাগ ছোট ছোট, আমি মাইক্রো ট্যানারির উপর কাজ করেছি, ওনাদের ছোট ছোট মানে ট্যানারিগুলোতে কিন্তু কোনো পার্মানেন্ট এমপ্লয়িও নাই, এটাকে বলে জব ওয়ার্ক। লোকজন আসে, ধরেন কয়েক মাস কাজ করে আবার চলে যায়, কোনো পার্মানেন্ট এমপ্লয় নেই। এমনও অনেক ট্যানারি আছে যাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, যাদের কোনো কম্পিউটার নাই, নথিবুক নাই, কিচ্ছু নাই, ওনারা হাওয়ার উপর বিজনেস করে। দেখা যায় যে কোনো একটা জায়গাতে ব্যাংক থেকে লিজ নিয়েছে কতগুলো মেশিন, তার উপর করে। তো এত একটা বুমিং ইন্ডাস্ট্রি, কিন্তু এইটা প্রতি বছর চামড়ার এই ঘটনাগুলো যে ঘটে, এটা আসলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং এটা নিয়ন্ত্রণের বাইরে যায় শুধুমাত্র মানে ব্যবসায়ীদের এক ধরনের সিন্ডিকেট। এবং তাছাড়া আপনি দেখবেন যে কিছু ডমিনেট করা কিছু লেদার ইন্ডাস্ট্রি আছে, তারা হয়তো প্রচুর ক্ষেত্রে ডমিনেট করে, এগুলোর কারণে আসলে এই ঘটনাগুলো ঘটে। তো আমি মনে করি যে এখানে ব্যবসায়ীদের একটা অনেক বড় ভূমিকা আছে। এই আপনি যতই দাম নির্ধারণ করে দেন না কেন, তাদের ইন্টারনাল একটা মেকানিজম আছে যেটা দিয়ে তারা দামকে নির্ধারণ করে। জি, মাসুদ কামাল যদি ছোট্ট করে বিষয়ে মন্তব্য করতেন, তারপর আমি প্রসঙ্গ চেষ্টা করতাম। না, আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগছে যে উনি নানা রকম কথা বললেন, কিন্তু এই বর্তমান এই আপনার এই যোগাযোগের এই সময়ে একমাত্র চীন আমাদের ক্রেতা, আর কেউ ক্রেতা নয়। এটা আমার কাছে মানে অবাস্তব মনে হয় না, সত্য। এটা আমার কাছে অবাস্তব মনে হচ্ছে, সত্য যে এটা কিভাবে সম্ভব, সঠিক নয়। এখন ক্রেতা পাওয়ার জন্য তো আসলে সরকারের একটা ভূমিকা অবশ্যই থাকতে হয়। তো সরকারি পর্যায়ে তো যোগাযোগ হতে পারে, এবং কোন সরকার চাইবে না চামড়ার দাম বেশি পাইতে? চামড়ার দাম কম পারে সরকারে কি লাভ? কোনো লাভ তো নাই রে ভাই এখানে। তাহলে কেন সরকার চেষ্টা করবে না? আর সরকারের চেষ্টার বাইরেও বেসরকারি পর্যায়েও তো চেষ্টা করতে পারে। অনেকেই তো ব্যবসা বাণিজ্য করে, সরকারের সঙ্গে কোনো যোগাযোগই নেই, তারা নিজেরা যোগাযোগ করে। আর আজকাল যোগাযোগ তো 1-2 মামলা, রাইট? তো এই বিষয়টা আমার কাছে না মানে আসলে আমি আসলে কনফিউজড যে উনি কি বোঝালেন আর আমার কি বোঝা উচিত। আমি নিজেও বুঝতে পারছি না আমার কি বোঝা উচিত। মানে এটা অবিশ্বাস্য লাগে আমার কাছে, চীন ছাড়া আর আমাদের কোনো ক্রেতা নাই। এটা হলো নিশ্চয়ই, আমি এটা বিরতি নেই, তবে বিরতিতে যাওয়ার আগে আমরা বলে যাই যে আমাদের প্রসঙ্গটা আমরা যে নিয়ে আসবো সেটা হচ্ছে যে আবারও আমেরিকা এবং ইরান পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। জানি না সামনের দিনগুলোতে আসলে আবারও কি দাঁড়ায়। দেখো ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর।
আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে আমাদের সাথে আছেন মাসুদ কামাল এবং আছেন ডক্টর নাহারিন ইসলাম খান। আমরা এই মুহূর্তে যে বিষয়টিকে সামনে আনতে চাই, যে আলোচনাটা করতে চাই, মানে বলা হচ্ছে যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে আমেরিকা এবং ইরান। সেই বিষয়ে একটি প্রতিবেদন আছে, আমরা বরং সেই প্রতিবেদনটি দেখি, তারপরে আলোচনায় যাই। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন কিছুতেই থামছে না। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চরম ঝুঁকির মুখে। কাতারে কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরানে নতুন করে আঘাত আনল আমেরিকা। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে হরমুজ প্রণালীর কাছে ইরানের একটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আমেরিকার সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে তাদের বাহিনী হরমুজ প্রণালীর আকাশ থেকে ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। পঞ্চম আরেকটি ড্রোন উৎক্ষেপণের শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার সময় বন্দর আব্বাসের একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনেও আঘাত হানা হয়েছে। ইরানের গণমাধ্যমগুলো বন্দর আব্বাসের পূর্ব দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানায়। আমেরিকার কর্মকর্তাদের দাবি, ইরানের যেই স্থাপনায় হামলা চালানো হয় সেটি আমেরিকার সেনা ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল। তবে এই পুরো অভিযানকে নিয়ন্ত্রিত ও আত্মরক্ষামূলক বলে দাবি করেছে হোয়াইট হাউস। ওয়াশিংটনের দাবি, মূলত দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি বজায় রাখতেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত সোমবারও দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে মাইন বসানোর সময় দেশটির নৌযান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল সেন্টকম। পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করা আমেরিকার একটি ড্রোন ভূপাতিত করার এবং একটি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি ছোড়ার দাবি করে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমরা আলোচনায় যাওয়ার আগে মাসুদ কামাল এবং ডক্টর নাহরিন আমাদের সাথে এই আলোচনায় আমেরিকা থেকে যোগ করে নিই ইউনিভার্সিটি অফ নিউ অর্লিয়ান্সের এমিরিটাস অধ্যাপক এবং সাবেক উপাচার্য ডক্টর মুস্তফা সরওয়ার। ডক্টর মুস্তফা সরওয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে, আমরা দেখলাম প্রতিবেদনটিতে বন্দর আব্বাসে আবারও হামলার খবর আমরা পাচ্ছি, ফলে হরমুজের পাশাপাশি বন্দর আব্বাস আন্তর্জাতিক জ্বালানি তেলের সরবরাহের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কি আবারও তেলের বাজারকে অস্থির করে তুলবে কিনা, আরও একটা বড় আমরা সামরিক সংঘাতের দিকে যাচ্ছি কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? বলছে যে অলরেডি যেটা দুবাইয়ে মিটিং হয়েছে এবং একটা কম্প্রোমাইজ হয়েছে, যেটা ওই যে যুদ্ধবিরতি সিজফায়ারটা আরো 60 ডেজ এগিয়ে যাচ্ছে এবং এজেন্ডার ভেতরে নিউক্লিয়ার প্রোগ্রামকেও ইনক্লুড করা হয়েছে এবং এটা মানে যেটা হচ্ছে, এটা একটা টেন্টেটিভ এগ্রিমেন্ট, এটাকে আপনি বলতে পারেন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা সইয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পের ডেস্কে রয়েছে। কাজে আমার জন্য মনে হচ্ছে যে যুদ্ধের মানে 60 ডেজের যে বিরতিটা আগে ছিল, এটা আবার এক্সটেনশন হয়ে যাচ্ছে। তার মানে যুদ্ধ আর যে জটিল পর্যায়ে যাচ্ছে না। আমরা একটু ঠিকমতো শুনতে পারিনি। হ্যাঁ, যাচ্ছে না, এবং আমি আরো একটু অ্যাড করতে পারি, যেহেতু আমার সময় আছে মনে হচ্ছে আপনাদের, যে যুদ্ধ হচ্ছে না, আরো একটা ব্যাপার যে ওমানকে, যে ওমানের যে ওই যে টোলের ব্যাপারে একটা খবর ছিল যে ওমান পার্টিসিপেট করবে ইরানের সঙ্গে, কিন্তু সেটা হচ্ছে না, কারণ ওমানের অ্যাম্বাসেডারের সঙ্গে আজকে কিছুক্ষণ আগে স্কট বেসেন্টের আলাপ হয়েছে, যে ট্রেড অ্যান্ড কমার্স যে সেক্রেটারির সঙ্গে, এবং ওমানের অ্যাম্বাসেডার অ্যাসিওর করেছে যে 200 বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা আরো কমপক্ষে 200 বছর চলবে। কাজে ওমান ইজ নট গোনা গেট ইনভলভড into the living tax on the ships crossing the Strait of Hormuz. তার অর্থ যে ওমানের কে যে যুক্তরাষ্ট্র ধমক দিয়েছিল, সেটাও সেই পথ ধরে ওমানকে আক্রমণ করা, সেটাও হচ্ছে না। ওকে, মাসুদ কামাল, আমরা কি বড় সংঘাতের দিকে আছি কিনা? আসলে হয়েছে কি, ইরান যুদ্ধ
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রকম পদক্ষেপ, ট্রাম্পের বিভিন্ন রকম বক্তব্য, এগুলো নিয়ে বেশ অনেকদিন আগে থেকে আমি মানে পড়াটা ছেড়ে দিছি। কেন কেন? মানে ছেড়ে দিছি এই কারণে, ট্রাম্প উনি যে কি বলেন এবং কেন বলেন এটা আমার ধারণা উনি নিজেও জানেন না। ওরা ইচ্ছে হলো বলতেছেন। আমি আসলে ট্রাম্পকে নিয়ে আমি আর চিন্তা করি না। আমি চিন্তা করি হলো মানে যুক্তরাষ্ট্রের যারা নাগরিক আছেন মানে তাদের সহ্য ক্ষমতা নিয়ে আমি চিন্তা করি, তাদের বুদ্ধিমত্তা নিয়ে আমি চিন্তা করি, তারা কিভাবে এই ধরনের একটা উন্মাদকে মানে প্রেসিডেন্ট বানাইছেন এবং সহ্য করতেছেন। মানে ট্রাম্প নিজেই এক একবার এক এক কথা বলেন। এই বলেন ইরান শেষ, আমরা একদম জিতে গেছি, ইরানের সভ্যতাই শেষ করে দেব, তারপরে আবার আসেন চুক্তি করি, আবার বলেন যে আমি চুক্তি করবো না। মানে উনি যে কোন মুহূর্তে কি বলবেন এটা নিয়ে যদি আপনি গবেষণা করতে বসে আপনি পাগল হয়ে যাবেন। জাস্ট তো আমার তো এই বুড়া বসে আসার পাগল হওয়ার ইচ্ছা নাই। এটা যারা পাগল হতে চায় তারা পাগল হোক। এখন মেবি উনি স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত হয়তো পৃথিবীতে এক সময় প্রমাণ হবে যে উনার মতো এরকম মানে সমরবিদ আর হয়তো পৃথিবীতে আসে নাই, আসবেও না। হয়তো এটা ওনার টেকনিক, কিন্তু এই টেকনিক ওনার কোনো লাভ হচ্ছে কিনা এটা আমি টের পাচ্ছি না। একটু ডক্টর মোস্তফাকে একটু জিজ্ঞেস করি, যেহেতু আপনি ত্যাক্তি বিরক্ত চরমে পৌঁছে গেছেন, মার্কিন সমাজ কিংবা মার্কিনের যে রাজনীতিবিদরা রয়েছেন তারা কতটা আসলে ত্যাক্ত বিরক্ত হচ্ছে, ডক্টর মোস্তফা একটু যদি বলতেন আপনি কি ধরনের প্রতিক্রিয়া পান যারা মার্কিনী যারা আছেন, আমেরিকান যারা আছেন? হ্যাঁ, সেটা তো আমরা দেখছি যে প্রতিক্রিয়া আছে। যেমন আজকের এই সকালের এই কিছুক্ষণ আগের খবর হলো ইনফ্লেশন 4%, যে জন্য কিন্তু জনগণ খুব ত্যক্ত বিরক্ত হচ্ছে, যে জন্য রিপাবলিকান পার্টির যে পপুলারিটিতে কিছুটা ধস নেমেছে। যেমন ধরুন এই লেটেস্ট যেটা একটা পোল এমারসন কলেজে, সেখানে 53% লাইকলি ভোটার্সরা তারা বলছে যে যুক্তরাষ্ট্রের যে ইরানের যুদ্ধের অ্যাকশনস সেটাকে তারা মনে করছে একটা বিফল, এটা ব্যর্থ হয়েছে। এবং লক্ষ্য করে দেখুন 53% বলছে তাই, এগেনস্ট অনলি 35%, মানে অলমোস্ট 18%-এর ডিফারেন্স। 30% বলছে যে এটা সাকসেস, কিন্তু 53%। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখুন যে ইন্ডিপেন্ডেন্ট ভোটার যারা, তারা কিন্তু যারা সেলফ ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্ট তাদের 57% তারা বলছে যে ইরানের এই যুদ্ধকে তারা সমর্থন করছে না এবং বলছে এটা একটা ফেলিওর। তাহলে লক্ষ্য করুন যে সাধারণত আমরা দেখি যে বিভক্তিটা হয়ে যায় যে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মোটামুটি সমান সমান, প্লাস মাইনাস কিছুটা, কিন্তু এখানে কিন্তু নাম্বারের পার্থক্যটা বিশাল। তার অর্থ জনগণ এই যুদ্ধকে পছন্দ করছে না। তার কারণ আমি বলি, ইনফ্লেশনটা তো বেড়েছে এবং তেলের দাম বেড়েছে। এখানে প্রত্যেককে গাড়ি ব্যবহার করতে হয়, অলমোস্ট অল। মানে মেজর সিটি কয়েকটাকে আপনি যদি বাদ দেন, তার হয়তো কিছু গরিব জনসাধারণের গাড়ি নেই, কিন্তু সাধারণ অন্যান্য যুক্তরাষ্ট্রের লোকদের তাদের গাড়ি ছাড়া কোনো পথ নেই। কাজে এই গাড়িতে তখন গ্যাস ভরতে হয় এবং তার দাম তো অনেক বেড়ে গেছে এই যুদ্ধের আগের। কাজে এই কারণে যে আমরা দেখছি যে আগামীতে যে মধ্যবর্তী নির্বাচন আসবে সেখানে ডেমোক্রেটিক পার্টির জন্য লোয়ার চেম্বার যেটাকে আমরা বলি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ওখানে দে অনলি নিড টু ফ্লিপ 3 to 4 সিটস। আই থিঙ্ক ইট ইজ 3, মানে ইফ আই এম রাইট, সব ডেটাগুলো মনে থাকে না এক্সাক্ট। আমরা 3টা সিট ফ্লিপ করতে হবে। যদি করে তাহলে কিন্তু ডেমোক্র্যাটরা হয়ে যাচ্ছে মেজরিটি। তাহলে তো রিমেইনিং 2 ইয়ার্স ডোনাল্ড ট্রাম্পের জন্য শাসন করা কঠিন হবে। আপনি লক্ষ্য করে দেখুন লাস্ট ইন্টারভিউতে এই মাত্র কয়েক ঘন্টা আগে উনি যে বলেছেন যে হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য মিড টার্ম ইলেকশন, তার অর্থ হি কেয়ারস অ্যাবাউট ইট। কারণ এটার তো উল্লেখ উনি যেহেতু করেছেন, এটা তার মাথার ভেতরে আছে। আরো একটা ব্যাপার যে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই যে ইরানের সঙ্গে একটা চুক্তি হবে, যুদ্ধ বন্ধ হবে, এই খবরগুলো আমরা দেখি সাধারণত থার্সডে অ্যান্ড ফ্রাইডেতে। এর কারণ আছে। কারণটা হলো যে স্টক মার্কেট ফ্রাইডেতে খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়, এরপরে আবার মানডেতে চলে আসে রেগুলার ট্রেড। অফকোর্স প্রি মার্কেট, পোস্ট মার্কেট আছে, ওগুলোতে সবাই ট্রেড করতে পারে না। কাজেই যে তার কিন্তু লক্ষ্য তাই, যে আজকে যেমন স্কট বেসেন্টের মিটিংয়ে উনি বললেন যে না, যুদ্ধ আমাদেরই সবকিছু আমাদের পক্ষে হচ্ছে এবং যুদ্ধের
মানে ওই যে এক্সটেনশনটা যে হবে সেটা উনি খুব আশাবাদী। তার অর্থ যে উনি সবাইকে অ্যাসিওর করছেন ইনভেস্টরদেরকে যে ভয় পেও না, ডোন্ট পুল আউট, মানে ইনভেস্টমেন্টটাকে আউট করে নিও না, হ্যাঁ, যাতে স্টক মার্কেটটা বিভিন্ন যেমন ডাউ জোন্স, ন্যাসডাক, এগুলো যাতে S&P 500 এরা যাতে মানে তাদের মনোবল থাকে যারা যারা ইনভেস্ট করে এবং তারা যে পুল আউট না করে। এইভাবে কিন্তু এই আমরা বারবার দেখছি, অনেকদিন ধরে চলছে। মানে মাসুদ কামালের যে একটা বক্তব্য সেটা আমি খুব অভিনিবেশে শুনেছি, যে উনি বলেছেন যে উনি আর এখন আর স্টেটমেন্ট পড়েন না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তার কারণ, যে ডোনাল্ড ট্রাম্প বারবার তার মনোবাঞ্ছা পরিবর্তন করেন, এবং এটা একটা হতে পারে যে এটা হয়তো তার একটা স্ট্র্যাটেজি হতে পারে। ওই যে অ্যাসিমেট্রিক মিডিয়েশন যেটা, হ্যাঁ, আমরা বলি ন্যাশ ইকুইলিব্রিয়াম ইকোনমিক্সের ভাষায়, উনি হয়তো ওটাকেই ভালোভাবে অ্যাডপ্ট করে উনি চাচ্ছেন যে একটা কনফিউশন ক্রিয়েট করা নেগোসিয়েশনসে, যাতে উনি ডিকটেট করতে পারেন ফাইনালি, যাতে ওনাকে বুঝতে না পারে, মানে হিজ মাইন্ড ইজ আনপ্রেডিক্টেবল। এটাই উনি হয়তো চেষ্টা করছেন। থাকুন, আমরা যারা দেশের ভেতরে আছি। ডক্টর মোস্তফা আপনাদের সাথে থাকুন, আমি বরং একটু ডক্টর নাহারিনের বিশ্লেষণটা একটু শুনে নেই। আপনি শুনছিলেন যে ডক্টর মোস্তফা বলছিলেন যে ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো কেয়ার করেন না, সেখানে জনবিরক্তি আছে সেটাকেও কেয়ার করেন না, মূল্যস্ফীতি হচ্ছে সেটাকেও কেয়ার করেন না, জনবিরক্তি উৎপাদিত হচ্ছে সেটাকেও কেয়ার করেন না। তারপরেও কেন আসলে উনি এগুলো করেন, যেটাকে উনি বলছিলেন ডক্টর মোস্তফা আপনি আমাদের সাথে থাকুন, যে বলছিলেন যে উনার একটা কনফিউশন স্ট্র্যাটেজি হতে পারে, আপনার কি তাই মনে হয় নাকি? হ্যাঁ, কারণ আপনি বলছেন মানে সে কেয়ার করে না, বাট হি কেয়ারস, হি ডেফিনেটলি কেয়ারস, এবং এটাই আমার কাছেও এটা মনে হয় যে এটা এক ধরনের তার সাইকোলজিক্যাল গেম, সেটা সে প্লে করে। দেখেন, ট্রাম্পকে যদি আপনি বিশ্লেষণ করেন, আমার কাছে মনে হয় যে আমেরিকান জনগোষ্ঠীরা স্টিল কিন্তু তারা ওটার ভেতরে আছে হোয়াইট সুপ্রিমেসি। ট্রাম্প কিন্তু তাদেরকে ওই ধারণাটা দেয় হোয়াইটদের ভেতরে যে ইউ আর, মানে আপনি উপরে আছেন, হোয়াইটরা সুপ্রিম একটা জায়গায় আছে। এই অনুভূতিটা কিন্তু তাদের জাতীয়তাবাদের অনুভূতির মধ্যে খুবই স্ট্রং। আপনার মনে নাই ক্যাপিটলে কি হয়েছিল? তারপরে কি আমরা কখনো ভাবতে পেরেছিলাম যে আমেরিকার মতো একটা দেশে ক্যাপিটলে এরকম ঘটনা ঘটিয়েছে ট্রাম্প, তারপরে সে ক্ষমতায় আসবে? কিন্তু তারপরে ওই হোয়াইট সুপ্রিমেসির যে আইডিয়াটা তিনি আমেরিকানদের ভেতরে দিতে পেরেছেন, আমি মনে করি এটাই ট্রাম্পের সফলতা। এবং এই কারণেই দেখেন, ট্রাম্প যখন প্রথম টার্মে আসলো তখন কিন্তু তাকে কেউ যুদ্ধবাজ বলে নাই, তখন কিন্তু ওয়ার হয় নাই। কিন্তু এবার কিন্তু সে কমপ্লিটলি, আমার মনে হয় যে অনেক মানে হোয়াইট যারা তাকে সাপোর্ট করে সেই মেন্টালিটির দিকেই গেছেন, এবং ক্ষণে ক্ষণে তার যে একটা পজিশন চেঞ্জ করা, এটাও মনে হয় তার একটা স্ট্র্যাটেজির একটা অংশ, আমার কাছে সেটা মনে হয়। মাসুদ কামাল, আপনিও কি একমত ডক্টর মোস্তফার সাথে? না, এটা ওটা আমি তো আগেই বললাম, মেবি হয়তো অনেক বছর পরে প্রমাণ হবে এটাই ওনার স্ট্র্যাটেজি, কিন্তু সঙ্গে সঙ্গে আমার মনে হয় এটাও প্রমাণ হবে এই যুদ্ধে উনি কিন্তু এখনো কিছু গেইন করেন নাই। না উনি ফিজিক্যালি গেইন করছেন, না উনি ইমোশনালি গেইন করছেন, সাইকোলজিক্যালি গেইন করছেন, কিচ্ছু গেইন করতে পারেন নাই। সারা দুনিয়াতে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সারা দুনিয়াতে যুক্তরাষ্ট্রের আধিপত্যর যে ইটা ছিল আগে সেটা কমেছে। মধ্যপ্রাচ্যের লোকজন এখন যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেয় না। চীনে গেছিল তো, চীন থেকে কিনে আসছে জিরো। মানে আলটিমেটলি তো উনি তো লস করতেছেন আলটিমেটলি, এবং উনি যখন লস করেন তখন তো পুরো আমেরিকার জাতি সহ জাতিটাই তো লস করে। আমেরিকার সম্বন্ধে যে না জানি কি একটা ব্যাপার ছিল না, আমেরিকা তাদের তেমন যে কিছুই না, এটা তো ইরানি প্রমাণ করে দিল। ইরানি কে দুইটা আপনার মানে পারমাণবিক শক্তিধর দেশ, ইসরায়েল এবং আমেরিকা, দুইটা দেশ একসঙ্গে অ্যাটাক করেছে ইরানকে। লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার বলেন? ইরানের মানে আমেরিকার কি আপনার ইমেজ সারা দুনিয়াতে বাড়ছে? ওনার যারা মিত্র ছিল তাদের মধ্যে বাড়ছে না। উনি বলতে তোমরা সবাই আসো, কেউ আসে না। ফ্রান্স আসে না, ইংল্যান্ড আসে না, স্পেন বলে আমার আকাশ সীমা তুমি ব্যবহার করতে পারবা না, জার্মানি বলে পারবা না। তার সঙ্গে কে আছে? এখন তো তার সঙ্গে কেউ নাই। খালি আছে কি ওই যে আমরা ভাবতেছি হয়তো তার একটা সাইকোলজিক্যাল গেম খেলতেছে। ওই গেম খেলে কি হবো? ওই মানুষ যখন আত্মহত্যা করে না, তখন সেটা সাইকোলজিক্যাল গেম খেলতে খেলতে আত্মহত্যা করে। এটা আপনি কি বলবেন ভাই? আমি এটার মানে কোনো দেখি না। আমি শিওর যে আমেরিকার যখন তাদের তাবৎ প্রেসিডেন্টদের একটা করবে, হিসাব করবে যে কোন প্রেসিডেন্ট কেমন ছিল, কার আমলে আমাদের কি হয়েছে না হয়েছে, তো ট্রাম্পকে নিয়ে লোকে মানে ট্রাম্প একটা উদাহরণ হয়ে থাকবে যে এই জিনিস
একবার আমাদের মাথার উপরে আসছিল, আর সে নিয়ে জাতি হিসেবে আমাদেরকে কোথায় নামাই দিয়ে গেছে। দেখি ডক্টর মোস্তফা কি বলেন, মার্কিন সমাজের উপলব্ধিটা কেমন, যেটা বলছিলেন মাসুদ কামাল, কি লাভ হলো আসলে আমেরিকার? আমেরিকান সমাজ কি উপলব্ধি করতে পারে যে তারা আসলে বন্ধুহারা হচ্ছে? তারা কি এটা উপলব্ধি করতে পারে যে একটা বিশ্বব্যাপী পাওয়ার শিফট হচ্ছে? এটা তাদের জন্য উদ্বেগের? না, বিশ্বব্যাপী যে পাওয়ার শিফট যেটা আমরা ভাবছি যে এটা একদম হয়ে যাচ্ছে, তা কিন্তু পুরোপুরি ঠিক নয়। মানে যুক্তরাষ্ট্রের যে মেইন প্রতিদ্বন্দ্বী যে চীন, চায়না কিন্তু টেকনোলজিক্যালি অ্যাডভান্স করছে। আসলে বটম লাইন যেটা হয় সাধারণত, যে টেকনোলজিতে কে সবচেয়ে আগে, এবং সেই টেকনোলজির উপরে ভিত্তি করে সামরিক সরঞ্জামে কারা বেশি, ওই টেকনোলজির উপরে ভিত্তি করে তাদের সবচেয়ে বেশি অর্থ উপার্জন। এই আপনি যদি দেখেন, আপনি অবাক হবেন যে যুক্তরাষ্ট্রের বেশি যেতে হবে না, মাত্র 10টা কোম্পানির যে টোটাল অ্যাসেট আছে সেটা চীনের এন্টায়ার জিডিপির চেয়ে বেশি। আমি একটা এক্সাম্পল দেই, যে এনভিডিয়া নামে একটা কোম্পানি আছে যুক্তরাষ্ট্রে, তার মার্কেট ক্যাপিটালাইজেশন 6 ট্রিলিয়ন ছুঁই করছে। আর চায়নার জিডিপি কত? প্রায় 20+ মাইনাস আপনার ট্রিলিয়ন। তাহলে দেখুন যে আমরা যখন কম্পেয়ার করি, কম্পারিজনসে কিন্তু আমরা অনেক পয়েন্টস গুলোকে বাদ দিয়ে দেই। যুক্তরাষ্ট্র এখনো দারুণ পাওয়ারফুল কান্ট্রি, এবং সেটা গভর্নমেন্টের জন্য নয়। হ্যাঁ, এখানে গভর্নমেন্টের চেয়ে হলো যে প্রাইভেট সেক্টরে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। এখানে যে মানে স্ট্যানফোর্ডের একটা ছাত্র পাশ করে 4 বছরের মধ্যে 5 বছরের মধ্যে সে মেগা বিলিয়ন ডলারের মালিক হয়ে যায় কিভাবে? ও তো আর কোনো অন্যায় করে না, ওর যে প্রোডাক্টটাকে বানাচ্ছে সেটা ওয়েলথ ক্রিয়েট করছে। এই যে যুক্তরাষ্ট্রের যে ড্রাইভিং ফোর্স, এটাকে বিট করা খুব কঠিন ব্যাপার। কাজে এই জন্য আমরা যে বারবার যে আমরা বলি যে এটা শিফট হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প ভুল করলেও সে যুক্তরাষ্ট্রের যে টেকনোলজি, এর যে এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিট, সেটাকে নিচে নামানো খুব কঠিন ব্যাপার। আপনি লক্ষ্য করে দেখুন, আজকে দেখুন টুডে, আজকে যদি আপনি মার্কেট দেখেন, যুক্তরাষ্ট্রের যদি স্টক বাড়ে তাহলে চায়নার স্টক বাড়ে, রাশিয়ার স্টক বাড়ে, এশিয়ার বিভিন্ন দেশের স্টক বাড়ে। আজকে যদি কালকে শুক্রবার যদি এর কমে যায়, যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট ডাউন করে, সবার স্টক মার্কেট ডাউন করে। হোয়াট ডাজ দ্যাট মিন? মানে এটা আমরা শুধু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বলছি, কিন্তু এই যে প্রাইভেট যে পৃথিবী এখানে আছে, যেখানে একটা কোম্পানি এনভিডিয়া 6 ট্রিলিয়ন ছুঁই করছে তার মার্কেট ক্যাপিটালাইজেশন। ক্যান ইউ ইমাজিন যে এটা আমরা 1 বিলিয়ন অরিজিনাল বাজেট ছিল আমাদের পদ্মা ব্রিজের, এটা উঠে বোধহয় 2.5 বিলিয়ন 3 বিলিয়ন হয়েছে। সেই জন্য আমাদের একজনকে উৎখাত করা হলো, আর একজনকে চুবিয়ে মারা হবে মেঘনাতে, পদ্মাতে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আর এখানে দেখুন একটা ইয়াং স্টুডেন্ট ফ্রম স্ট্যানফোর্ড 3-4 বছরের মধ্যে সে কয়েক বিলিয়ন ডলারের মালিক হয়ে যাচ্ছে। এরকম কয়েক হাজার কোম্পানি আছে যুক্তরাষ্ট্রে। এগুলোকে আপনি যদি কাউন্ট করেন, তাহলে চায়নার জন্য এখনো কিন্তু দিল্লি বহুত দূর। মাসুদ কামাল, আপনি কি যুক্তরাষ্ট্র এখনো ডমিনেট? না, ঠিক আছে তো, ঠিক আছে, যুক্তরাষ্ট্র এখনো ডমিনেট করতেছে, এতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু যুক্তরাষ্ট্র আজকে থেকে 5 বছর আগে যেভাবে ডমিনেট করতো, এখন কি সেভাবে করে না? তুলনায় যাচ্ছে, তার মানে 5 বছরের মধ্যে সে কমেছে। তো একটা হিমালয় তো আপনি একদিনে ভেঙে পড়বে না, ভাঙার প্রক্রিয়াটা শুরু হয়েছে কিনা সেটা বলেন। এই এনভিডিয়াকে নিয়ে তো গেছিল চীনের কাছে, চীনে যখন যায় উনি, তখন তো যে এনভিডিয়ার যে সিইও তাকে নিয়ে গেছিল, কি হচ্ছে, চীন বলছে আমার এনভিডিয়ার দরকার নাই, চীন স্টেট হতে না করেছে আমার দরকার নাই, কারণ এটা এখন আমরাই তৈরি করতেছি। কথাটা তা না, আমি বলছি না তার মানে চীন যুক্তরাষ্ট্রের উপরে উঠে গেছে, তা বলছি না, কিন্তু বাট আমি বলছি যে যুক্তরাষ্ট্রের যে দাপটটা ছিল সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করার, সেই দাপটটা ট্রাম্পের আমলে এসে কমছে, এবং এই কমার যে গতিটা, এই গতিটা কিন্তু একদমই না, একদম ইগনোর করার মতো না, কমছে। কারণ সবাই ভাবছে কি জানেন, এই কমতেছে কেন? সবাই ভাবতেছে যে আমি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যটা করব, ব্যবসাটা করব, যুক্তরাষ্ট্রের যিনি প্রধান
উনি তো আনপ্রেডিক্টেবল। আমি ধরেন আমি কিছু একটা পণ্য উৎপাদন করি, আমি এটা যুক্তরাষ্ট্রে রপ্তানি করি, হুট করে তার একদিন সকালে ওটা মানে হলো এই ওর উপরে বসাও ট্যাক্স বসাই দিল, আমি তো আমার এই বাণিজ্য তো শেষ। তো সবাই এখন চিন্তা করতেছে যে আমি রপ্তানি করব, আমি কিছুটা উৎপাদন করব, যা কিছু করব, আমার মাথা থেকে আমি যুক্তরাষ্ট্রকে সরাই রাখবো। কারণ এই আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারের সঙ্গে আমার তো ভাই বিজনেস হতে পারে না, আমি অন্য জায়গায় ধরবো। তো এই যে জায়গাটা, এটা তো আলটিমেটলি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। মনে করেন আপনার এমন কি যুক্তরাষ্ট্র তো আমরা বলতাম কি যুক্তরাষ্ট্রের নিজস্ব তেমন কিছু নেই, সারা দুনিয়ার যত ব্রেন আছে সে নিয়ে যায়, তারপর তাদেরকে দিয়ে সে কাজ করা। যেমন আমাদের অতিথি যিনি, উনিও তো আমাদের ব্রেন ছিলেন, এখন সার্ভিস দিচ্ছেন যুক্তরাষ্ট্রকে। খেয়াল করেন এরকম যত ব্রেন আছে তারা তো নিয়ে যায়, কারণ এদের যাওয়াটাও কিন্তু যুক্তরাষ্ট্র টাফ করে দিচ্ছে। তো টাফ যখন করে দেয় তখন কি হয়, মানুষ ভাবে যে ভাই আমি ওখানে আর যাবো না, আমি অন্য জায়গায় যাই, ইউরোপে যাই অথবা অন্য কোনো কান্ট্রিতে যাই। তো আলটিমেটলি যুক্তরাষ্ট্র যেটা করতেছে এটা আমার কাছে মনে হয় না যে এই ট্রাম্পের আমলে তারা, এবং এই যে তারা একবার লস করবে 5 বছর, তো এখনো তো আরো কয়েক বছর, আরো 3 বছর বাকি আছে, তো 5 বছরে উনি যে লসটা করবেন, এই ট্রাম্প যে কাজটা করে যাবে, এতে আসলে ওরা আবার ফিরে আসার কঠিন হবে। ডক্টর নাহারিন, আপনি যদি ছোট্ট করে যোগ করেন তারপর আমি বিরতিতে যাব। না, আমার কাছে মনে হয় যে আসলে পরাশক্তির বিষয়গুলোই তো এমন, এবং যুক্তরাষ্ট্রে আমার এটা মনে হয় যে প্রেসিডেন্টই আসুক না কেন, যুক্তরাষ্ট্র তার সেন্ট্রাল ফোকাল পয়েন্টে সবসময় থাকে, এটা ইতিহাসই বলে। এখান থেকে কারণ আপনি দেখবেন যে জার্মানিকে দেখেন, তার ইকোনমি দেখেন কত স্ট্রং, চায়নাকে দেখেন, কিন্তু ইভেন আমাদের যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটা শুধু আমাদের সাথে হয় নাই, পৃথিবীর অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্র এটা করেছে। অনেক ক্ষেত্রে আপনি বাধ্য হয়ে করেছেন, বা হয়তো এটাতে নেগোসিয়েশন একটা জায়গা থাকতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই আছে যে এটার অনেক কিছু আপনাকে মানতে হবে। তার মানে হচ্ছে কি যুক্তরাষ্ট্রের বেলায় মানে এটা তো বছরের পর বছর ধরে এই পরাশক্তি সবাইকে ডমিনেট করছে। তো আপনি বিষয়টা দেখবেন যে রাশিয়া এক সময় মাথা তুলে দাঁড়িয়েছিল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, রাশিয়ার কি অবস্থা হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি সবসময় মনে করি যে যুক্তরাষ্ট্র আসলে যুক্তরাষ্ট্র, সেখানে যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যেই পরিবর্তন হোক না কেন, তাদের পররাষ্ট্রনীতিতেই যতই পরিবর্তন হোক না কেন, সুপ্রিম পাওয়ারে যুক্তরাষ্ট্রই থাকে আসলে। যে আমি একটা ছোট্ট বিরতি নেই, বিরতিতে যাওয়ার আগে ডক্টর মুস্তফার জন্য একটা প্রশ্ন রেখে যাই, আমি ফিরে এসে জানতে চাইবো। যেমনটা মাসুদ কামাল বলছিলেন যে একটা বড় সাম্রাজ্য, একটা বড় শক্তি একেবারে হুড়মুড় করে তা নিশ্চয়ই ভেঙে পড়ে না, একটা সূচনা হয় আর কি। ট্রাম্পের মধ্য দিয়ে এই সূচনাটা দেখতে পাওয়া যাচ্ছে কি না এক। দ্বিতীয়ত আরেকটা জিনিস জানতে চাইবো যে ট্রাম্প এককে আদৌ সিদ্ধান্ত নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে? বলা হয় যে না, উনার আসলে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, আশপাশে অনেকগুলো স্টেক হোল্ডার আছেন যারা আসলে সিদ্ধান্তকে প্রভাবিত করে, এটা একটু জানতে চাইবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। ডক্টর মুস্তফা, খুব বেশি সময় পাবো না, আপনি যদি ছোট্ট করে শেষ করতেন, যেটা বলছিলেন মাসুদ কামাল, যে আসলে একটা সাম্রাজ্য তো আসলে একবার হুড়মুড় করে ভেঙে পড়ে না, একটা পতনের সূচনা দেখা যায়, আদৌ কি সেটা দেখা যাচ্ছে কিনা, আর তিনি কি একাই সকল সিদ্ধান্ত নিতে পারেন কিনা ট্রাম্প? হ্যাঁ, আমি দুটোরই উত্তর দেবো আপনাকে। আমি এখন দেব, এখন বলতে বলছেন? জি অবশ্যই। হ্যালো, জি বলুন আপনি। আচ্ছা, হ্যাঁ, একক সিদ্ধান্ত যে এখানে কাজে লাগে না, আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। এই সাম্প্রতিক ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে একটা এন্ট্রপিক নামে একটা কোম্পানি আছে, ওর মার্কেট ক্যাপিটালাইজেশন বিশাল বিশাল। এরা এআই করে, এদের সঙ্গে মানে আপনার পেন্টাগনের চুক্তি হয়েছে যে এদের টেকনোলজি মানে অনেক টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে এই কোম্পানিকে। হ্যাঁ, হি ইজ এ ভেরি ইয়াং ম্যান, দারিও আমেদিও, খুবই ইয়াং ম্যান। সে বেশ অনেক বিলিয়ন পেন্টাগন থেকে আয় করেছে। তারপরে পেন্টাগন বলছে যে তোমার টেকনোলজিকে আমি অটোমেটা হিসেবে ব্যাটল ফিল্ডে লাগাবো, হ্যাঁ, এটা আমাকে দাও। সে বলছে নো, আই এম নট গোইং টু গিভ ইউ। তাকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছে, ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছে, সে বলছে নো, আমার টেকনোলজি তুমি মাঠে অটোমেটা দিয়ে তুমি মারবে, এবং তাতে যদি নিরীহ লোক মারা যায় তাহলে আমার জীবনের মূল্যটা কি? হ্যাঁ, সে বলছে আমি দেব না। তাহলে দেখুন, ওটা কিন্তু সে দেয়নি, তাকে কিন্তু ফোর্স করতে পারেনি। তার অর্থ যুক্তরাষ্ট্রে একক সিদ্ধান্ত বলে আসলেই কিছু নেই। কতগুলো ব্যাপারে, কিছু কিছু ব্যাপারে যে গভর্নমেন্টের যে জুরিসডিকশন, সেখানে তারা মানে ওই যে যেখানে এখানে ভাগ আছে। আপনি আমার সাথে যোগ দিয়েছিলেন, বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমি একটা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। ট্রাম্প আসলে কিরকম ভাইরাল মানে জিনিস, সেটা নিশ্চয়ই আমাদের দেশের যে
ভাইরাল ডোনাল্ড ট্রাম্প বিরল প্রজাতির যে মহিষ, সেটা দিয়ে তো নিশ্চয়ই সবাই উপলব্ধি করতে পেরেছে। যদি সময় থাকে, সুযোগ থাকে, একটু ছোট্ট করে সেই ফুটেজটা দেখাতাম, দেখিয়ে আমি আসলে অনুষ্ঠান থেকে বিরতি দিতাম, এবং পারলে যদি আপনাদের ছোট্ট করে কোনো মন্তব্য জানা যায়। এই যে দেখেন ডোনাল্ড ট্রাম্পের যে নামে যে নামকরণ করা হয়েছে, মানে উনি এত পরিমাণ জনপ্রিয় বাংলাদেশেও হয়েছেন তার নানাবিধ কর্মকাণ্ডের কারণে। সেই চিত্র বা আজ রীতিমতো চিড়িয়াখানায় ভিড় লেগেছে। কি বলবেন? আসলে এটা তো আমরা রেটরিক করে অনেক কিছু বলতে পারি, তবে আমি আসলে থ্যাঙ্কস দিতে চাই গভর্নমেন্টকে এই কারণে যে ঢাকার এসপি উনি আসলে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মনে হয় এটাকে কালেক্ট করেছেন, এবং এটা আসলে খুবই রেয়ার একটা স্পেশিয়াস, সো এই জন্য এটাকে একটা সংরক্ষণ করার ব্যবস্থা নিয়েছে। এবং এর সাথে সাথে আমি ওটাও বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রীর একটা গুণ আছে, এটা অনেকেই জানেন, উনি কিন্তু ভেরি অ্যানিম্যাল লাভার, এবং উনি কিন্তু বনানীতেও মনে হয় একটা অ্যানিম্যাল ক্লিনিকের উদ্বোধন করেছেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রতিটি মানুষের যেমন বেঁচে থাকার অধিকার আছে, এরকম প্রাণীদেরও সুরক্ষা করতে হবে। মাসুদ কামাল, এই ডোনাল্ড ট্রাম্প নামক যে মহিষটি, সে তো আর হঠাৎ করে গতকাল দেখা দেয়নি, এটা তো আরো 5-7 দিন বা আরো 1 সপ্তাহ আগে থেকে দেখা যাচ্ছিল, সিদ্ধান্তটা শেষ মুহূর্তে আসলো। এখানেও ডোনাল্ড ট্রাম্পের ক্যারেক্টারটা দেখতে পাবেন। ক্যারেক্টারটা কেমন, এই লোক যে কখন কি করবে কেউ জানে না, যে কারণে আমাদের গভর্নমেন্টের একটু মানে এই ব্যাপারটা তো আপনার ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিতে চলে আসছে, সিএনএন এটা নিউজ করেছে, টেলিগ্রাফে করেছে, সব ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু এই নিউজটা আসছে। কারণ আসার কারণে যদি এটাকে জব করা হয়, তাহলে এটাতে ট্রাম্প বাবা যে আবার খেপতে পারেন, তার যাতে না খেপেন এই জন্য একটা মধ্যপন্থা গেছে। আমাদের এখানে এই ধরনের নাম কি নাই, আর মেসির নামে সার হয়েছে, মেসি ছিল, আমাদের জায়েদ খান নামে এইবারও হয়েছে, হিরো আলম নামে তো প্রতি বছরে 5-6 টাকা জব করে না, যেটা রেয়ার হবে, এটা যদি ইন্টারন্যাশনাল নিউজে না আসতো এবং যদি ট্রাম্প এরকম পাগলামি করার অভ্যাস না থাকতো, তাহলে এইটা কিন্তু জব হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল এবং ডক্টর নাহরিন, আমাকে শেষ করতে হচ্ছে। আর এই ছিল নির্বাচিত খবর, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন, শুভরাত্রি।